আষাঢ়ের দোলনচাপা পর্ব 6। ঝর্ণা ইসলাম। মেঘের কপাল বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে। সে সেই দিকে না তাকিয়ে তার সামনে দাঁড়ানো ব্যক্তিটার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কিছু সময় আগে ঘটে যাওয়া ঘটনা সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। তার মাথা কেমন আউলিয়ে গেছে। একটু পর পর দানবীয় চড় খেতে খেতে তার গাল দুটো অবশ হয়ে গেছে। তার বাবা যে খুব রাগী সেটা তার জানা ছিল, তবে তিনি বকাবকি করলেও কখনো গায়ে হাত তুলেননি। আর বাবাকে বেশি সময় মেঘ কাছে পায়ও নি, কারণ বাবা তার ব্যবসা নিয়ে এক জেলা থেকে আরেক জেলা ঘুরে বেরিয়েছে। বাবাকে খুব কম কাছে পেয়েছে। বাবার সাথে এজন্য খুব মধুর স্মৃতিও নেই। বাবা একটুতেই অনেক বেশি জ্ঞান দিত, যেটা মেঘের একদম পছন্দ ছিল না। এজন্য বাবার সাথে তার দূরত্ব অনেক। বাবা একটুতে শাসন করলেও কখনো গায়ে হাত তুলেনি। এই প্রথম তিনি মেঘের শরীরে আঘাত করেছে। মেঘ ছলছল চোখে বাবার দিকে তাকিয়ে আছে। মেঘের মা দৌড়ে আসে মেঘের কাছে। মেয়েটাকে কিরকমভাবে চড় দিয়ে দূরে ছিটকে ফেলে দিয়েছে লোকেটা। মেঘের মা মেঘের মুখটা উঁচু করে ধরে, গাল দেখতে গিয়ে নজর যায় কপালে। কপাল কেটে রক্ত ঝরছে। মেঘের মা বলে চিল্লিয়ে বলে, আপনি আমার মেয়েকে কি জন্য মেরেছেন? আপনি কি মানুষ? পুরো বিষয় না জেনে আমার মেয়েটাকে এভাবে কি করে মারলেন? মেঘের দিকে তাকিয়ে দেখেন কি অবস্থা করেছেন আপনি। ওর কপাল ফেটে রক্ত ঝরছে। আমি মানুষ, কিন্তু আমি আমার মেয়েকে মানুষ করতে পারিনি। তোমার হাতে দায়িত্ব দিয়েছিলাম মেয়ের। নিজের কাজ থাকায় তোমাকে ওর সব দায়িত্ব দিয়েছিলাম। এখন মনে হচ্ছে সব থেকে বড় ভুল করেছি আমি। তোমার আশকারা পেয়ে পেয়ে মেয়ে আমার মানুষ না হয়ে একটা কুলা অঙ্গার তৈরি হয়েছে। এই থাপ্পড়টা ওকে না মেরে তোমার গালে মারা দরকার ছিল, কিন্তু আফসোস তোমার গায়ে হাত তুলতে ও আমার বিবেকে বাঁধছে। মেয়ের জন্য দরদ উতলায় পড়ছে না? তোমার মেয়ে মেয়ে আর অন্যের মেয়ে জলে ভাসা কচুরিপানা, তাই না? এই নিকে আমি আর আমার বাড়িতে জায়গা দিব না। তুমি যদি এরে নিয়ে আমার বাড়িতে আসো, তাহলে আমার বাড়ির দরজা চিরদিনের জন্য তোমার জন্য বন্ধ হয়ে যাবে। আশার এই নির যা করার তুমি করতে পারো। পুলিশেও দিতে পারো, আর নয়তো তুমি নিজেও শাস্তি দিতে পারো। আমার তরফ থেকে তুমি যা করবে তাতেই সম্পূর্ণ সাপোর্ট আছে। তারপর দোলনের কাছে এগিয়ে গিয়ে মাথা নিচু করে হাত জোর করে অনুরোধ স্বরে বলে, তুমি আমার মেয়ের বয়সী। বাপ হিসেবে আমি ব্যর্থ পারলে তুমি এই হতভাগা বাপকে মাফ করে দিও মা। দোলন মেঘের বাবার দিকে তাকিয়ে বলে, আঙ্কেলা, আপনার তো কখনো দোষ নেই। মেঘের বাবা মুচকি হেসে দোলনের মাথায় হাত বুলিয়ে দেয়। মেঘ এতক্ষণ ধরে নিজের বাবার দিকেই তাকিয়েছিল। কপাল বেয়ে রক্ত ঝরছে, সেই দিকে তার হুঁশ নেই। মেঘ এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার বাবার দিকে। কানের মধ্যে বাবার বলা প্রতিটা শব্দ বারংবার প্রতিধ্বনিত হচ্ছে। মেঘের বাবা যাওয়ার আগে মেঘের আর তার মায়ের দিকে রাগী চোখে তাকায়। সবকিছুর মধ্যে সকলেই এত সময় ধরে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। সকলের দৃষ্টি যখন মেঘের বাবার চলে যাওয়ার দিকে, তখন মেঘের মায়ের চিৎকারে সকলে আবার ওদের দিকে তাকায়। মেঘ মেঝেতে বেহুশ হয়ে পড়ে আছে, জ্ঞান হারিয়ে ফেলছে। মিসেস রিমি দৌড়ে মেঘের কাছে গিয়ে ডাকতে থাকে। সুমা এনে পানি ছিটিয়ে দিচ্ছে মেঘের চোখে মুখে, কিন্তু কিছুতেই তার জ্ঞান ফিরছে না। আশার এগিয়ে আসছিল দেখার জন্য, যতই হোক নিজের খালাতো বোন তো। হয়তো নিজের ভুল এবার বুঝতে পেরে নিজেকে শুধরে নিবে। আশার এগিয়ে যেতে নিলে আশারের বাবা আশারকে আটকে দেয়। আশার বাদ দাও, ওকে নিয়ে হসপিটাল যাচ্ছি, তারপর ওর একটা ব্যবস্থা করা যাবে। মেঘ এখন এখানে থাকলে আবার হয়তো নতুন কোনো ঝামেলার সৃষ্টি হবে। এর থেকে ভালো হসপিটালে নিয়ে সুস্থ হলে বাড়িতে পাঠিয়ে দিব। আশার ও আর ঝামেলা চাচ্ছিল না, তাই আর বাধা দেয়নি। শ্রাবণ প্রথম মিসেস রিমি কেউ সাথে নিয়ে যেতে চায়নি, তারপর কি মনে করে যেন নিয়ে যায়। মেঘের সাথে তার মা আর আশারের বাবা মা হসপিটালের উদ্দেশ্যে চলে যায়। এত প্রেসার দোলন নিজেও নিতে না পেরে অসুস্থ হয়ে পড়ে। শরীর খুব খারাপ লাগতে থাকে। দোলন যখন হেলেদুলে পড়ে যাচ্ছিল, তখন শুধু মুখ দিয়ে উচ্চারণ করে, খালাম নিয়ে আমাকে কথা আর শেষ করতে পারে না। কথা শেষ করার আগেই দোলন হাত পা ছেড়ে মেঝেতে পড়ে যেতে নেয়। আশার দোলনকে পড়ে যেতে দেখে দৌড়ে আসে ধরার জন্য।
আশার দোলনকে ধরার আগেই তাকে ধরে নেয় সুমন। আশার দাঁড়িয়ে যায়। সুমন দোলনকে ধরে সোফায় শুইয়ে দেয়। সোফায় শুইয়ে সুমার দিকে তাকিয়ে বলে, একটু পানি এনে দেন তো। সুমা মাথা নেড়ে তাড়াতাড়ি পানি আনতে চলে যায়। সুমন দোলনের কাছে বসে গাল চাপড়ে ডাকতে থাকে, দুলি, এই দুলি, চোখ খোল। দুলি, কি হয়েছে তোর? তুই না ভালো হয়ে গেলি? তাহলে আবার কি হলো তোর? দুলি, শুনতে পাচ্ছিস না আমার কথা? তোর সুমন ভাই ডাকছে, উঠো এই দুলি। দোলন কোনো রেসপন্স করে না। সুমন মায়ের চোখে করুণ চোখে তাকিয়ে বলে, মা দেখো, দুলি উঠছে না। মিসেস খেয়া তখনও নিশ্চুপ। আশার একইভাবে দাঁড়িয়ে আছে। মিসেস খেয়া এবার সুমনকে আদেশের স্বরে বলে, সুমন তুমি সরো, আশারকে দেখতে দাও। সুমন মায়ের কথায় কিছু সময় চুপ থেকে বলে, তোমার কি মনে হয় মা, দুলি আমার কথায় সাড়া দিচ্ছে না, আশারের কথায় দিবে? তুমি হয়তো ভুলে যাচ্ছ সুমন, আশারের পেশা কি? আশার একজন ডক্টর। তাই বলছি তুমি সাইড দাও, দেখতে দাও আশারকে। সুমন মায়ের দিকে তাকিয়ে দোলনের হাতটা আলগোছে ছেড়ে কয়েক কদম পিছিয়ে আসে। আশার তখন এগিয়ে গিয়ে দোলনকে দেখে। সুমন একবার আশারের দিকে তো একবার দোলনের মুখের দিকে তাকিয়ে পিছাতে থাকে। পিছাতে পিছাতে ঘুরে চলে যেতে থাকে। মিসেস খেয়া সুমনকে চলে যেতে দেখে বলে, কোথায় যাচ্ছিস সুমন? একটু অপেক্ষা কর, দুলির জ্ঞান ফিরলে আমিও যাব। সুমন কোনো কথা আর শুনে না, সে বাড়ি থেকে বের হয়ে যায়। মিসেস খেয়া নিজের ছেলের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। আশার দোলনকে রুমে নিয়ে আসে। আপাতত দোলন ঘুমোচ্ছে। আশার ঠিক করে নিয়েছে আজ দোলনের রুমেই বসে কাটিয়ে দিবে। হুট করে কোমা থেকে উঠায়, শরীর খুব ফুরবল। মিসেস খেয়া চলে গেছে সন্ধ্যার দিকে। আশার অবশ্য পৌঁছে দিয়ে আসতে, কিন্তু উনি জানান নিজেই যেতে পারবেন। ভোর 4টা হুট করেই কিছুর শব্দ শুনে ঘুম ভেঙে যায় দোলনের। চোখের সামনে কারো অবয়ব দেখে শুকনো ঢুক গিলে বিছানার চাদর খামচে ধরে। তোতলাতে তোতলাতে দোলন বলে, আপনি? দোলন আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পায় না। খুব ভয় করছে তার। এর মধ্যে কারো বিদঘুটে শব্দে কিছু শুনে থমকে যায় দোলন। কিরে, তোর দেখি কই মাছের জান। কত কিছু করলাম কিন্তু সেই বেঁচে গেলি। শেষমেশ গাড়ির ধাক্কায় ও কিছু করতে পারল না তোর? এই তুই কি জাদু জানিস নাকি? বল বল, বলছিস না কেন? বলেই দোলনের গলা টিপে ধরতে যায়। এর মধ্যে কারো পায়ের আওয়াজ শুনে লোকটা তাড়াতাড়ি সরে যায়। আশার রুমে ঢুকে দেখে দোলন কেমন করছে। দোলন আস্তে আস্তে উত্তেজিত হয়ে যাচ্ছে। আশার কোনো উপায় না পেয়ে তাড়াতাড়ি দোলনকে ইঞ্জেকশন পুশ করে ঘুম পাড়িয়ে দেয়। ঘুম ভাঙতেই হুট করে চোখের সামনে অনাকাঙ্ক্ষিত কিছু দেখে চমকে যায় মেঘ। মানুষ কখনো যেটা কল্পনায় ও ভাবনায় না আনে, মাঝে মাঝে সেই জিনিসটাই মানুষের সাথে ঘটে। তখন স্বভাবতই মানুষ চমকে যায়, খুব অবাক হয়। তেমনি মেঘও ঘুম থেকে উঠে হুট করে চোখের সামনে সুমনকে দেখে চমকে যায়। শুকনো ঢুক গিলে মনে মনে ভাবতে থাকে, এই লোক এখানে কি করছে? কাল মেরে কি স্বাদ মিটেনি? আবার মারতে এসেছে নাকি? গাল দুটো এখনো ব্যথায় টনটন করছে। নাকি আবার পুলিশে দিবে? আচ্ছা, লোকটা কি পুলিশ সাথে করে নিয়ে এসেছে? মেঘ বেডের চাদর খামচে ধরে দরজার দিকে তাকায়। দরজা হালকা ভিড়ানো, কাউকে দেখতে পায় না। পরক্ষণে মেঘের মাথায় আসে তার মায়ের কথা, পুরো ক্যাবিনে চোখ বোলায় কিন্তু সুমনকে ছাড়া কাউকেই দেখতে পায় না। মেঘ ভয়ে ভয়ে সুমনের দিকে তাকিয়ে দেখে তার দিকেই তাকিয়ে আছে সুমন। আপনি এখানে কি করছেন? মেঘ তোতলাতে তোতলাতে বলে। সুমন এত সময় নিয়ে মেঘের দিকেই তাকিয়েছিল। মেঘের কথা শুনে একটু নড়েচড়ে একটা টুল টেনে বসে গলা খেকারি দিয়ে বলে, আপনি বোধহয় আপনার মা খালাদের খুঁজছেন। মেঘ কিছু বলে না। সুমন নিজেই বলে, উনারা একটু নিচে গেছে ব্রেকফাস্ট করার জন্য। দুইজনকেই খুব ক্লান্ত লাগছিল, হয়তো সারারাত জেগেছিল এজন্য। আমিই পাঠিয়েছি খেয়ে আসার জন্য। মেঘ অবাক হয়ে যায়, মা আর মামুনি কি করে পারল এই লোকটার কাছে তাকে একা ছেড়ে যেতে? কাল কি দেখেনি এই লোকটাই তাকে কিভাবে মেরেছে? এখন যদি একা পেয়ে ন করে ফেলে, মা আর মামুনির বুদ্ধি কি লোপ পেয়েছে নাকি? মেঘের সব আজগুবি ভাবনার মাঝেই সুমন গলা খেকারি দিয়ে বলে, ভয় পাবেন না, আজ আপনাকে মারতে বা ন করতে আসিনি আমি।
মেঘ বড় বড় চোখ করে সুমনের দিকে তাকায়। লোকটা কি করে মেঘের মনের ভাবনা বুঝল? আসলে কালকের জন্য সরি বাট নট সরি। আপনার গায়ে হাত তোলা হয়তোবা আমার ঠিক হয়নি, আবার হয়েছে হয়তো। আপনি কি নেশা টেশা করে এসেছেন? মেঘ ব্রু কোচকে বলে, একবার সরি বলছেন আবার বলছেন নট, আবার বলছেন গায়ে হাত তোলা ঠিক হয়নি, আবার বলছেন হয়েছে। আপনার মাথা মনে হয় খারাপ হয়ে গেছে, ডাক্তার দেখান। সুমন মেঘের কথায় মুচকি হেসে বলে, আসলেই আমার মাথাটা খারাপ হয়ে গেছে হয়তো। বাদ দেন সেসব কথা। আপনি মোটেও নিজের ভালোবাসার জন্য অন্য কাউকে পৃথিবীর বুক থেকে সরানোর চেষ্টা করতে পারেন না। নিজের ভালোবাসা পেতে হবে এমন কোনো কথা নেই। আপনি আশারকে ভালোবাসেন তাই তো? তাহলে এটা কি চান না যে আশার সুখী হোক? আশার তো আপনাকে নিয়ে সুখী হতে চায় না। সে তার চাপা ফুলের মধ্যে নিজের সুখ খুঁজে নিয়েছে। দিন না ওদের ভালো থাকতে। শুধু শুধু কেন এত ঝামেলা, এত সংঘাত? ভালোবাসার মানুষটার ভালো থাকাটাই তো মুখ্য বিষয়। মেঘ সুমনের কথায় ফোন কেটে বলে, হয়তো কাউকে কোনো দিন ভালোবাসেননি, এজন্য এসব কথা বলছেন। ভালোবাসলে এসব কথা বলতেন না। আপনি কি করে বুঝবেন নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো সাথে দেখলে কেমন লাগে? মেঘের কথায় সুমন বেদনার হাসি হাসে। একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলে, মন ভাঙা লোককে বলছেন ভালোবাসানি কাউকে? আপনি কত বছর যাবৎ ভালোবাসেন আশারকে? মেঘ একটু ভেবে বলে, হবে হয়তো 6-7 কিংবা তার থেকেও কম। দেখেছেন ভালো করে সময়টাও বলতে পারছেন না। আর আমি দীর্ঘ 15 বছর যাবৎ একজনকে নীরবে ভালোবেসেছি। চোখের সামনে তাকে একটু একটু করে বড় হতে দেখেছি, নিজে তার যত্ন নিয়েছি, কিন্তু অবশেষে সে আমার না, তার মনে অন্য কারো বাস। কি আর করব বলুন, সে সুখে থাকলেই আমার সুখ। কার কথা বলছেন আপনি? মেঘ কৌতূহল হয়ে জানতে চায়। সুমন বিষয়টা এড়িয়ে যায়। আপনি ওদের জীবন থেকে সরে যান। সুন্দর একটা জীবন পড়ে আছে, গুছিয়ে নিন। কারো জন্য কিছু থেমে থাকবে না। এখন হয়তো মনে হবে তাকে ছাড়া আমি বাঁচব না, তাকে ছাড়া আমার চলবে না, কিন্তু দেখবেন পরবর্তীতে গিয়ে অতীতের এসব কথা ভেবে হাসি পাবে। যে আমাকে চায় না কেন তার বিরক্তির কারণ হব? নিজের ভালোবাসা না হয় নিজের ভিতরই যত্নে পোষা থাকুক। সুমন আরও অনেক কথা বলে মেঘকে। মেঘ সেই কথা চুপচাপ শুনে আর চোখের পানি ঝরায়। সুমন তার কথা শেষ করে একটা লম্বা নিঃশ্বাস নেয়। তারপর মেঘের দিকে তাকিয়ে দেখে মেয়েটা নীরবে কাঁদছে। সুমন সান্ত্বনা দেওয়ার জন্য হাত উঠিয়েও কি মনে করে সরিয়ে নেয়। তারপর কিছু না বলে উঠে দাঁড়ায় চলে যাওয়ার জন্য। পিছন থেকে শুনতে পায়, আমি চলে যাব ওদের জীবন থেকে। চিরদিনের জন্য চলে যাব আমি। আর কখনো ওদের মুখোমুখি হব না। আমি আর এই দেশেই থাকব না। ওরা ভালো থাকুক। সুমন মেঘের কথা শুনে মুচকি হাসে। তারপর পিছনে না তাকিয়েই বেস্ট অফ লাক বলে বের হয়ে যায়। মেঘ সুমনের যাওয়ার দিকে তাকিয়ে চোখের পানি ঝরায়। কি অদ্ভুত জীবন মানুষের। আচ্ছা, মানুষের জীবনে প্রেম না থাকলে কি খুব বেশি ক্ষতি হতো? যার ভাগ্যে যে নেই তার প্রতি সৃষ্টিকর্তা এমন ভালোবাসা কেন দিল? সকাল থেকে দোলন কান্না করে যাচ্ছে। আশার 1000 বার জিজ্ঞেস করছে কি হয়েছে, কোথায় কষ্ট হচ্ছে। কোনো সমস্যা হলে যেন তাকে জানায়, কিন্তু দোলন একটা টু শব্দও করছে না। এমনকি আশারের দিকে এক পলকের জন্য তাকাচ্ছে না পর্যন্ত। আশার চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছে, কি হয়েছে মেয়েটার। কালকের বিষয়টা নিয়ে ও টেনশনে আছে। মেয়েটা এখনও পুরোপুরি সুস্থ হয়নি। আশারকে খুলে বলছে ও না কি হয়েছে, একাধারে শুধু কেঁদেই চলেছে। শেষ পর্যন্ত আশার হাল ছেড়ে দেয়। কোনো উপায় না পেয়ে খালাম্নিকে কল দেয়। দোলনের খালাম্নি খবর পেয়ে দৌড়ে আসে। দোলন খালাম্নিকে দেখে কান্নায় ভেঙে পড়ে। মিসেস খেয়া বেকুল হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে দুলি মা, কাঁদছিস কেন? খালাম্নি? হ্যাঁ খালাম্নিকে বল মা, কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে মা? কোথাও কষ্ট হচ্ছে না খালাম্নি। তাহলে কেন কান্না করছিস তুই? আমি বাড়ি যাব তোমার সাথে খালাম্নি। আশার দোলনের কথা শুনে চোখ বড় বড় করে দোলনের দিকে তাকায়। দোলনের খালাম্নি আশারের দিকে তাকায়।
তারপর চোখ ঘুরিয়ে দোলনের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ ঠিক আছে, যাবি বাড়ি। কিন্তু এতে কান্না করার কি আছে? আমি এখনই যাব তোমার সাথে। আর এক মুহূর্ত ওই নরকে থাকতে চাই না। তুমি এসব কি বলছো চাপাফুল? আশার কিছুটা এগিয়ে এসে জিজ্ঞেস করে। দোলন আশারের কথায় চোখ মুখ শক্ত করে বলে, খালাম্নি, এই লোকটাকে বলে দাও আমি উনার সাথে কথা বলছি না। আর না কথা বলার কোনো ইচ্ছে আছে? আমি জাস্ট এই মুহূর্তে এই বাড়ি থেকে যেতে চাই। চাপাফুল, তুমি আমার সাথে এরকম করে কেন কথা বলছো? আমরা আস্তে ধীরে বসে সব খোলসা করি। আশারের কথায় দোলন ধীরে ধীরে উত্তেজিত হতে থাকে। দোলনের খালাম্নি আশারকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলে, এখন ওকে উত্তেজিত করা ঠিক হবে না আশার। আমার থেকে তুমি ভালো জানো, তাই না? আশার মাথা নাড়ে। মিসেস খেয়া আশারের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কয়েকটা দিন যেতে দাও, সব ঠিক হয়ে যাবে। আমি এখন দুলিকে নিয়ে যাই, তারপর দুলি পুরোপুরি সুস্থ হলে না হয় সব মীমাংসা হবে। আশার আর কথা বাড়ায় না, কি বলবে সেটাও জানে না। আশার শুধু জানে তার চাপাফুল এখন তাকে সহ্য করতে পারছে না। মিসেস খেয়া দোলনকে তৈরি করে সাথে নিয়ে চলে যায়। আশারের চুপচাপ দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার থাকে না। আমাকে যা নয় তাই বলে অপমান করা হয়েছে খালাম্নি। আমার বাবা মাকে তুলে অপমান করেছে। আমার বাবা মাকে যাচ্ছে তাই বলেছে। আমি বড়লোক ছেলে দেখে নিজের লোভ সামলাতে পারিনি। নিজের রূপ দেখিয়ে আশারকে পাগল করেছি। টাকার জন্য আশারকে নিজের প্রেমের জালে ফাঁসিয়েছি। এমনকি বাংলা সিনেমার মতো আমাকে টাকা অফার করা হয়েছে আশারের জীবন থেকে সরে আসার জন্য। আমি নিজের অপমান মেনে নিয়েছি, কিন্তু কোনোভাবেই আমার বাবা মায়ের অপমান মেনে নিতে পারিনি। আমার বাবা মাকে অমন করে বলা আমার সহ্য হয়নি। আমি সন্তান হয়ে কি করে তাদের অপমান মেনে নিব? শুধুমাত্র নিজের ভালোবাসার জন্য বাবা মাকে আমি অসম্মান করব? তুমি বলো খালাম্নি। চোখের পানি ঝরাতে ঝরাতে কথাগুলো বলে দোলন। মিসেস খেয়া চুপচাপ দোলনের দিকে তাকিয়ে আছে। আশারের বাড়ি থেকে এসেছে আজ প্রায় 15 দিন হয়ে গেছে। এর মধ্যে আশার বহুবার বহুভাবে দোলনের থেকে আসল কাহিনী জানতে চেয়েছে তার অপরাধ কি। কিন্তু দোলন আশারকে ওসব বলবে, দূরে থাক, আশারের সাথে কথা বলতেই নারাজ। আশারকে সব সময় ইগনোর করে চলে। আশার কোনো উপায় না পেয়ে মিসেস খেয়ার হাত ধরে বলে তাকে সাহায্য করার জন্য। মিসেস খেয়া ও রাজি হয়ে যায়। উনি নিজেও জানতে চায় কি কারণে দোলন এমন করছে। আশার দেখা না করে চলে যাওয়ায় এই সামান্য কারণে দোলন সম্পর্ক নষ্ট করে দেওয়ার মেয়ে না। মিসেস খেয়াও অনেকবার জিজ্ঞেস করেছিল কি কারণ, কিন্তু দোলন এড়িয়ে গেছে। তাই তিনি আজ বাধ্য হয়ে কসম দিয়েছে কি কারণে দোলন এমন করছে। কোনো উপায় না পেয়ে দোলন সব বলে। মিসেস খেয়া সবকিছু জেনে দোলনের মাথায় হাত দিয়ে বলে, কে তোকে ওসব বলেছে মা? দোলন নিশ্চুপ। বল আমাকে। আমি বলতে চাই না। তুই চাস না আমরা জানি কে তোকে এসব বলেছে? খালাম্নি কি কারণে অমন করছি সেটা বলেছি। তুমি কারণ জিজ্ঞেস করেছ, বললাম মতো কারণ। কে করেছে সেটা জানতে হবে না? এত কিছু জেনে লাভ নাই। এখন আর পুরনো কথা টেনো না। আমি না দুলি, তুই পুরনো কথা টেনে আশারকে কষ্ট দিচ্ছিস। আশারের ভালোবাসাকে পায়ে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছিস। দোলন খালামণির দিকে চোখ তুলে তাকায়। অমন করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? আশারের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখেছিস? ছেলেটার মুখটার দিকে একবার ভালো করে তাকালে দেখতি তোর জন্য কি অবস্থা তার। অনেক তো হলো সবকিছু, এবার মিটমাট কর। এসব ঝামেলা আর ভালো লাগছে না দুলি। আর কত মান অভিমানের পালা চলবে? আমারও বয়স হয়েছে, তোর আর সুমনের জন্য চিন্তা করতে করতে আমি শেষ। এবার এসব মিটিয়ে নে মা। তুই কি চাস না তোর খালাম্নি তোদেরকে সুখী দেখে তারপর দুই চোখ বুঝুক? এভাবে কেন কথা বলছো খালাম্নি? আশার তোর জন্য কষ্ট পাচ্ছে দুলি মা। আর তুই নিজেও কষ্ট পাচ্ছিস। উফফ খালাম্নি, সেই এক কথা বারবার। আশার আশার আর আশার। আমার মাথা প্রচণ্ড ধরেছে, আমি গেলাম। দোলন কথাগুলো বলেই নিজের রুমে চলে যায়। মিসেস খেয়া মনে মনে অঙ্ক মিলাচ্ছে। তিনি ভাবতে পারছেন না দোলনকে এভাবে কেন কথা বলেছে। হয়তো ধারণা করতে পারছেন লোকটা কে, তবে মনে প্রাণে চাচ্ছেন যেন উনার ধারণা ভুল হয়।
নিজের ভাবনা থেকে মিসেস খেয়া বের হয়ে এসে হাতের ফোনের দিকে তাকায়। এতক্ষণ ধরে আশার কলে ছিল। দোলনের বলা প্রতিটি কথা আশার শুনেছে। আশার আছো? কানে ফোন ধরে মিসেস খেয়া জিজ্ঞেস করে। হ্যাঁ আন্টি বলুন। সবই তো শুনলে, এখন বাকিটা তোমার বের করতে হবে। দুলি আর কিছু বলবে না। আমি যতটুকু চিনি ওর থেকে আর কিছু বের করা সম্ভব না। চিন্তা করবেন না আন্টি, এবার সব রহস্য উন্মোচন হবে। আসল পালের গোদাকে বের হয়ে আসবে। আমার আপনার সাথে কিছু কথা আছে, বিকেলে সময় হবে দেখা করার? আমি তো সব সময়ই ফ্রি, চলে এসো, সমস্যা নেই। আচ্ছা এখন রাখি। আচ্ছা। মিসেস খেয়া কান থেকে ফোন নামিয়ে পিছনে ঘুরতেই দেখতে পায় সুমনকে। সুমন কেমন করে তাকিয়ে আছে। কি হয়েছে? সুমন দায়সারাভাবে বলে, কোথায় কি হয়েছে? এভাবে তাকিয়ে আছিস কেন আমার দিকে? সবকিছুতেই এখন কেমন রহস্য খুঁজে পাই মা। কিসের রহস্য? এহমাদ বাড়িতে রহস্য আর রহস্য। সেই রহস্য আমাদের বাড়িতেও ছড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে। কি অদ্ভুত বিষয় তাই না মা? তুই কি বলছিস সুমন? আমি কিছু বুঝতে পারছি না। বাদ দাও, কিছু বুঝতে হবে না। আমি তোমাকে কিছু বলতে চাই। তোমার কি সময় হবে? এভাবে কেন কথা বলছিস? কি বলবি বল। আর সন্তানের জন্য মায়ের অফুরন্ত সময় বাবা। সুমন একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলে, আমি ঠিক করেছি, চলে যাব। চলে যাবি মানে? কোথায় যাবি? দেশের বাইরে। কি কি বলছিস এসব? পাগল হয়ে গেছিস তুই? দেশের বাইরে চলে যাবি মানে? আমার এই দেশে মন টিকছে না মা। দিন শেষে আমি ভালো থাকতে পারছি না। মিসেস খেয়া সুমনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, এসব বলিস না বাবা। তুই আমার একমাত্র সম্বল। তুই চলে গেলে আমি বাঁচব কাকে নিয়ে? শেষ বয়সে এনে আমাকে একা করে দিবি বাবা? মায়ের কথাটা একটি বার ভাববি না তুই? তোকে ছাড়া আমি মরেই যাব। মিসেস খেয়া কান্নায় ভেঙে পড়ে। সুমন মায়ের কান্না দেখে দীর্ঘ শ্বাস ছেড়ে বলে, ঠিক আছে, শান্ত হও, কোথাও যাব না আমি। সত্যি? হ্যাঁ, তবে একটা শর্তে। কি শর্ত? লম্বা একটা ট্যুর দিতে হবে। মাইন্ডটা ফ্রেশ হওয়া দরকার। ঠিক আছে বাবা। আশার দোলনকে ফোন দেয়। ফোন রিসিভ করে না দোলন। দোলন ফোন রিসিভ না করাই মেসেজ পাঠায়। দোলন মেসেজের আওয়াজ শুনে ফোন হাতে নিয়ে দেখে আশার লিখেছে, ফোনটা রিসিভ করো ময়না পাখি। দোলন সিন করেও কোনো রেসপন্স করে না। আবারও মেসেজ আসে, ও ময়নার মা, কথা বলো প্লিজ। দোলন এবার কিছুটা রেগে যায় ময়নার মা বলায়। রাগী ইমোজি দিয়ে বলে, কে ময়নার মা? কেন তুমি? আমি ময়নার মা? হু, আপনার সাহস তো কম না। আপনি আমাকে ময়নার মা বলছেন কোন সাহসে? আমার সাহস বরাবরই একটু বেশি তোমার থেকে, সেটাকে ভালো জানে ময়নার মা। আমাকে একদম ময়নার মা বলবেন না। আমি মোটেও আমার মেয়ের নাম ময়না রাখব না। তাহলে কি রাখবে ময়নার মা? আপনি ময়নার মা? না, ময়নার বাবা বাজে লোক। হা, তুমি ময়নার মা হলে আমিই তো ময়নার বাবা হব। দোলন রাখতে গিয়েও রাগে না। বুঝতে পারে লোকটা তাকে কথার জালে ফাঁসাচ্ছে। ইচ্ছে করে এসব করছে যেন দোলন রেগে যায়। আশার আর কথা বলতে পারে না, তার ডাক এসে যায় হসপিটালে যেতে হবে। তাই সে তৈরি হয়ে চলে যায় হসপিটালের উদ্দেশ্যে। বিকেলের দিকে দোলন ড্রয়িং রুমে এসে শুনতে পায় খালামণি কার সাথে যেন কথা বলছে। দোলন এগিয়ে যেতেই কিছু কথা তার কানে আসে। কি অ্যাক্সিডেন্ট? কি করে হলো আশার? ঠিক আছে? সত্যি করে বলো, আশারের কিছু হয়নি তো? আশার কি করে অ্যাক্সিডেন্ট করলো? দোলনের কানে কথাগুলো যেতেই থমকে যায় সে। হাত পা কাঁপতে থাকে। দোলন কোনো কিছু না ভেবে এক দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। কানে একটা কথাই বাজছে, আশার অ্যাক্সিডেন্ট করেছে। আশার। দোলন হসপিটালের করিডোরে দাঁড়িয়ে চিৎকার করে আশারকে ডাকে। হসপিটালের কয়েকজন থাকা লোক ড্যাব ড্যাব করে দোলনের দিকে তাকিয়ে আছে। দোলন অন্য কোনো দিকে খেয়াল দিল না, সে তার চোখের পানি গাল থেকে মুছতে মুছতে আশারের দিকে তাকিয়ে আছে। আশার মাত্রই অপারেশন থিয়েটার থেকে বের হয়ে এসেছে। রোগীর পরিবারের সঙ্গে কথা বলছিল, এমন সময় দোলনের চিৎকার শুনে ঘাড় ঘুরিয়ে তাকায়।
দোলনকে এখানে দেখে বেশ অবাক হয়ে যায়। কখনো কল্পনাও করেনি যে দোলনকে এই সময় এখানে দেখতে পাবে। আশার অবাক করা দৃষ্টিতে তাকিয়ে আছে। দোলন এগিয়ে আসে আশারের কাছে। আশারকে আর আশারের সাথে উপস্থিত থাকা সকলকে অবাক করে দিয়ে আশারের গালে ঠাস করে চড় লাগিয়ে দেয় দোলন। আশেপাশের সকলেই এহেন কাণ্ডে ভড়কে যায়। সকলেই বেশ অবাক হয় মেয়েটার সাহস দেখে। হসপিটাল এসে হসপিটালের ডক্টরকে সকলের সামনে চড় মেরে বসা যে সে কথা না। এমন সাহসিকতার কাজটাই দোলন করিয়ে দেখিয়েছে। দোলন পাগলের মতো বিহেভ করতে থাকে। আশারকে মারছে তো এই নিজের চুল টেনে বলছে, তুমি ইচ্ছে করে এই নোংরা নাটক করেছ? অ্যাক্সিডেন্টের নাটক করেছ তুমি? মানুষের ইমোশন নিয়ে খেলা? খুব ভালো লাগে না অন্যকে কষ্ট পেতে দেখতে? আরও নানান ধরনের কথা বলতে থাকে দোলন। আশার আশেপাশে তাকিয়ে দেখে সকলেই তাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আশার গলা খেকারি দিয়ে বলে, আসলে আসলে আমার ওয়াইফ ফ্যামিলি ম্যাটার এক্সকিউজ বলেই আশার দোলনের হাত ধরে বলে, ক্যাবিনে চলো। দোলন আশারের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বলে, আমি কোথাও যাব না তোমার সাথে। আসো আমার সাথে বসে কথা বলি। আমি তোমার সাথে বসে কোনো কথা বলতে চাই না। ওকে বসে বলতে হবে না, দাঁড়িয়েই কথা বলবো আমরা। ওকে বাজে লোক। আশার একবার আশেপাশে তাকিয়ে দেখে হসপিটালের কেউ আশেপাশে নেই। দোলনকে এখান থেকে না নিয়ে গেলে সেই লোকদের সামনে আশারের মান সম্মান যতটুকু আছে তাও ম্যাডাম পানিতে মিশিয়ে দিবে। আশার কোনো উপায় না পেয়ে দোলনকে পাজা কোলে নিয়ে তাড়াতাড়ি নিজের ক্যাবিনে ঢুকে যায়। লোকগুলো শুধু হাসে, কিছু বলে না। হাজবেন্ড ওয়াইফের মাঝে তাদের আর কি বলার আছে। আশার ক্যাবিনে ঢুকে দোলনকে নামিয়ে দেয়। এতটুকু সময়ের মধ্যেই আশারকে কিল ঘুষি মেরে বুক পিঠের 12টা বাজিয়ে দিয়েছে দোলন। দোলনকে কোল থেকে নামিয়ে তাড়াতাড়ি ক্যাবিনের দরজা লাগিয়ে দেয়। দোলন আশারের থেকে কয়েক কদম পিছিয়ে গিয়ে হাতের আঙ্গুল উঁচিয়ে বলে, তোমার সাহস তো কম না, তুমি কোন সাহসে আমাকে কোলে নিয়েছ? আমি তো জানতাম কাউকে কোলে নিতে শক্তি লাগে। সাহসের প্রয়োজন পড়ে কোলে নিতে গেলে জানা ছিল না আমার। তোমার সাহস কি করে হয় আমাকে ওয়াইফ বলার? তুমি আমাকে ওয়াইফ বলে কেন পরিচয় দিয়েছ ওই লোকদের সামনে? আজব, তাহলে কি পরিচয় দিব? বাবুর মা? চোখ মেরে বলে আশার। দোলন চোখ কটমট করে বলে, আমি তোমার ওয়াইফ না। অ্যাক্সিডেন্টের সাথে সাথে দেখছি তোমার স্মৃতি শক্তি লোপ পেয়েছে। তুমি কি ভুলে গেছো তোমার আমার সম্পর্ক কি? ভুলে গেছো ওই দিনের সন্ধ্যার কথা? মনে করিয়ে দিতে হবে তোমাকে প্রপোজ করার দিন, আমাদের বিয়ের কথা? দোলন নিশ্চুপ। ওকে তোমার যখন মনে নেই তাহলে কি করার? আমি মনে করিয়ে দিচ্ছি। অতীত। ওই দিন বাইকে করে আসার সময় দোলন যখন আশারকে মজা করে নানান ধরনের কথা বলে, তখন আশার সেটা সিরিয়াস নিয়ে নেয়। আশার এতটাই রেগে গিয়েছিল দোলন কিছু বলতেও পারেনি। আর না আশার দোলনকে কিছু বলতে দিয়েছে। আশার দোলনকে বাইকে বসিয়ে কোথাও নিয়ে যেতে থাকে। দোলন অজানা জায়গায় যেতে দেখে অনেকবার জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে, কিন্তু আশার পুরো নিশ্চুপ ছিল, শুধু একটু পর পর দোলনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়েছে। আশার বাইক এনে একটা জায়গায় থামায়। দোলন আশেপাশে তাকায়, তারপর একটা জায়গায় গিয়ে চোখ আটকায়। বড় বড় অক্ষরে লেখা আছে কাজী অফিস। দোলন প্রথমে ভয় পেলেও পরে আশারকে হাসি হাসি মুখে বলে, তুমি এখানে তোমার বন্ধুর বিয়ের সাক্ষী করতে এনেছ, আগে বলবে না? আমি মিছে মিছে কত ভয় পেলাম। ধুর আশার, তুমিও না। দেখো আমার হাত পা এখনো কাঁপছে, বুকটা কেমন ধুকপুক ধুকপুক করছে। আশার তখনও নিশ্চুপ। ততক্ষণে তার বন্ধুরা এসে হাজির। আশার তাদের আসতে দেখে ভিতরে যাওয়ার জন্য ইশারা করে। দোলনের হাতটা আলগোছে ধরে ভিতরে প্রবেশ করে বলে, কাজী সাহেব বিয়ে পড়ান। আশারের কথায় দোলন হাসতে হাসতে বলে, কনে ছাড়া বিয়ে পড়াবে কি করে? আশার দোলনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, তুমিই তো কনে। মা মানে? মানে খুব সহজ, তোমার আর আমার বিয়ে হবে এখন, আর তুমি হলে কনে। পাগল হয়ে গেছো তুমি আশার? কি আবোল তাবোল কথা বলছো? আমি তো কবেই পাগল হয়েছি তোমার প্রেমে চাপা ফুল। আশার বাড়ি চলো, রাত হয়ে যাচ্ছে। যাব কিন্তু বিয়ে করার পর। আশার এসব পাগলামো বন্ধ করো। বিয়ে কি এতই সহজ? বললাম আর হয়ে গেল।
বাড়িতে কাউকে কিছু না বলে এভাবে হুট করে বিয়ে হয়ে যায়? হ্যাঁ, এখন হবে। তুমি এখন যদি আমাকে বিয়ে না করো তাহলে বুঝবো তুমি আমাকে ভালোবাসো না। আশার, বাড়ির কথা চিন্তা করো না, কেউ কিছু জানবে না আমরা এই কয়জন ছাড়া। আমি করতে পারবো না আশার। তাহলে কি তুমি আমায় ভালোবাসো না? অনেক তর্কাতর্কির পর দোলন আশারের জেদের কাছে হার মানতে হয়। কিন্তু দোলন ও শর্ত জুড়ে দেয় বিয়ে হবে, কিন্তু তারা থাকবে আগের মতোই, বাড়ির লোক না মানা পর্যন্ত এই বিয়ের কথা কেউ জানবে না। আশার দোলনের সব শর্তে রাজি হয়। অতঃপর দুইজনের সম্মতিতে তারা দুইজন একটা নতুন হালাল সম্পর্কে আবদ্ধ হয়। একে অপরের সম্পর্ককে একটা নতুন নাম দেয়। একে অপরের হয়ে যায় সারা জীবনের জন্য। দোলন তারপর বাড়ি গিয়ে খালামনিকে ধরে অনেক কান্না করে। আষাঢ়ের সাথে অনেক দিন রাগ করে থাকে। আষাঢ়ের কত কাঠখড় পোড়াতে হয় সেই রাগ ভাঙাতে। মিসেস খেয়া যখন ফোনে কথা বলে উত্তেজিত হয়ে গিয়েছিল এটা ভেবে যে আষাঢ় অ্যাক্সিডেন্ট করেছে, আসলে উনার বুঝতে ভুল হয়েছে। আশার ক্যাবিনে ফোন রেখে গিয়েছিল অপারেশন থিয়েটারে। তখন নার্স এসেছিল একটা ফাইল নিতে, বারবার আশারের ফোন বাজতে দেখে কলটা রিসিভ করে। হয়তো কোনো গুরুত্বপূর্ণ কল হবে। নার্স জানায় একটা অ্যাক্সিডেন্ট কেস এসেছে আশার অপারেশন থিয়েটারে। মিসেস খেয়া ভাবে আশার অ্যাক্সিডেন্ট করেছে। আসলে মিসেস খেয়ার বুঝতে ভুল হয়েছে। আর দোলনও পুরো কথা না শুনে পাগলের মতো ছুটেছে। সুমন জিজ্ঞেস করে কি হয়েছে মা? তেমন কিছু না। তুই তৈরি হয়ে চলে যাচ্ছিস? হ্যাঁ। কয়দিনের জন্য ট্যুরে যাচ্ছিস? তা জানি না, তবে মাইন্ড ফ্রেশ করার আগে আমি আর ফিরব না। ঠিক আছে যা, তবে সাবধানে থাকিস। তারপর সুমন মায়ের কাছে বিদায় নিয়ে চলে যায়। মিসেস খেয়া মন থেকে দোয়া করে ছেলে যেন সব দুঃখ কষ্ট ভুলে তারপর নতুন জীবন শুরু করতে পারে। আমি আর তোমার কোনো শর্ত মানব না চাঁপাফুল। এখন আমাদের বিয়ের কথা সবাই জানবে। আর তুমি এখন এই মুহূর্তে আমার সাথে আমার বাড়িতে যাবে। মোটেও না। তোমার কথা আমি শুনছি না। আমি না গেলে তুমি আমাকে কি করে নিবে? দোলন কথাটা বলেই ঘুরে চলে আসতে নেয়। কিন্তু আশার দোলনকে যেতে দেয় না, পিছন থেকে ঝাপটে ধরে। দোলন অনেক মোচড়া মোচড়ি করে ছুটার জন্য, কিন্তু আষাঢ়ের শক্তির সাথে পেরে উঠে না। আষাঢ় দোলনের কানের কাছে মুখ নিয়ে বলে সরি চাঁপাফুল। দোলন আষাঢ়ের বুকে ঢলে পড়ে। আষাঢ় আগলে ধরে নেয় তার চাঁপাফুলকে। ডাক্তার হওয়ার সুবাদে ভালো করেই জানে কি করে একজনকে অজ্ঞান করতে হয়। আষাঢ় সেই টেকনিকই